শহরের কোলাহল থেকে দূরে শ্যামপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকে বলতো পোড়ো বাড়ি, কিন্তু তার থেকেও বেশি পরিচিত ছিল বাড়ির পেছনে থাকা একটি ছোট্ট কুঠি, যা ঘন জঙ্গলের প্রায় ভেতরেই অবস্থিত। গ্রামের কেউ ওই বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখত না। তাদের বিশ্বাস ওই কুঠিতে এক অতৃপ্ত আত্মা বাস করে, যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। অমিত, একজন তরুণ ফটোগ্রাফার, ভূতের গল্প বা অলৌকিক ঘটনায় বিশ্বাস করত না। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসত। গ্রামের লোকদের মুখে ওই কুঠির গল্প শুনে তার আগ্রহ আরও বেড়ে গেল। সে ঠিক করল একাই ওই কুঠিতে এক রাত কাটাবে, এবং তার ক্যামেরায় যদি কিছু ধরা পড়ে তবে সেটা তার কেরিয়ারের সেরা কাজ হবে। এক অমাবস্যার রাতে হাতে টর্চ আর কাঁধে ক্যামেরা ব্যাগ নিয়ে অমিত সেই পোড়ো বাড়ির দিকে রওনা দিল। মূল বাড়িটা প্রায় ধ্বংসস্তূপ, কিন্তু পেছনের সেই কুঠিটা অদ্ভুতভাবে এখনও দাঁড়িয়ে আছে। দরজাটা সামান্য ফাঁক হয়েছিল। একটা ভ্যাপসা পুরনো কাঠের গন্ধ আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ অমিতের নাকে এসে লাগল। ভেতরে ঢুকে টর্চের আলো ফেলতেই সে দেখল ঘরটা একদম সাদামাটা। একটা পুরনো খাট, একটা ভাঙা চেয়ার আর ধুলোয় ঢাকা একটা আয়না ছাড়া আর কিছুই নেই। অমিত তার ক্যামেরা সেট করল ঘরের কোনায়, যাতে পুরো ঘরটা ধরা পড়ে। তারপর সে চেয়ারটায় বসে অপেক্ষা করতে লাগল। ঘণ্টাখানেক কেটে গেল, কিছুই ঘটল না। অমিতের মনে হলো গ্রামের লোকগুলো নিশ্চয়ই কুসংস্কারাচ্ছন্ন। সে প্রায় ঘুমিয়েই পড়ছিল, এমন সময় একটা অদ্ভুত শব্দে তার তন্দ্রা ভেঙে গেল। খট খট খট। শব্দটা আসছে ঘরের দেয়ালের ভেতর থেকে, যেন কেউ নোক দিয়ে দেয়াল আঁচড়াচ্ছে। অমিত টর্চ নিয়ে দেয়ালের কাছে গেল। শব্দটা থেমে গেল। সে ভাবল হয়তো কোনো ইঁদুর হবে, কিন্তু কিছুক্ষণ পরেই সে শুনতে পেল একটা চাপা কান্নার আওয়াজ, একটা মেয়ের কান্না। এবার অমিতের বুকটা কেঁপে উঠল। শব্দটা আসছে খাটের নিচে থেকে। সে কাঁপা কাঁপা হাতে টর্চটা খাটের নিচে ফেলল। কিচ্ছু নেই, শুধু ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ করেই ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল। অমিতের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার মনে হলো কেউ যেন তার ঘাড়ে বরফ শীতল হাত রেখেছে। সে ঝটকা দিয়ে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। এবার তার চোখ পড়ল সেই পুরনো আয়নাটার দিকে। আয়নাটা ধুলোয় ঢাকা থাকলেও সে স্পষ্ট দেখতে পেল একটা ছায়ামূর্তি তার পেছনে দাঁড়িয়ে আছে। একটা মেয়ের ছায়া, যার চুলগুলো এলোমেলো আর পরনে ছেঁড়া কাপড়। অমিতের শরীর জমে গেল। সে নড়তে পারছিল না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। কান্নার আওয়াজটা এবারও শুরু হলো, তবে এবার তা যেন রাগে ক্ষোভে গর্জন করছে। হঠাৎ করেই ছায়ামূর্তিটা আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। প্রথমে একটা ফ্যাকাশের লম্বা আঙুলের হাত আয়নার কাঁচ ভেদ করে বেরিয়ে এলো, তারপর আরেকটা। অমিত দেখল মেয়েটির মুখটা বিকৃত, চোখ দুটো যেন দুটো কালো গহ্বর, আর মুখ থেকে বেরিয়ে আসছে এক অশরীরী ধোঁয়া। অমিত চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা আমাকে এই দেয়ালের ভেতরেই মেরে পুঁতে দিয়েছিল। আমার আয়নাটা সাক্ষী ছিল। কথাটা শোনার সাথে সাথেই অমিতের মনে পড়ল দেয়াল থেকে আসা সেই খটখট শব্দের কথা। সে বুঝতে পারল ওটা ইঁদুরের শব্দ ছিল না, ওটা ছিল দেয়ালের ভেতর থেকে সাহায্যের আরতি। মেয়েটির আত্মা এবার পুরী থেকে আয়না থেকে বেরিয়ে এলো। তার শরীরটা প্রায় স্বচ্ছ, কিন্তু তার চোখ দুটোয় দাহু দাহু করে জ্বলছে প্রতিশোধের আগুন। সে অমিতের দিকে হাত বাড়িয়ে বলল, আমার ছবি তোলো, সবাইকে দেখাও, ওরা আমাকে কি করেছে। অমিতের হুঁশ ফিরল। সে কোনো মতে তার ক্যামেরাটা তুলে মেয়েটির দিকে তাক করল, কিন্তু ক্যামেরার ভিউ ফাইন্ডারে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল মেয়েটি একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে আরও দুটো বিভৎস ছায়ামূর্তি, তাদের হাতে রক্ত মাখা কুঠার। মেয়েটি আসলে অমিতকে তার ছবি তোলার জন্য ডাকেনি, সে ডেকেছে তার খুনিদের দেখানোর জন্য। সেই মুহূর্তে ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। টর্চের আলোটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অমিত শুধু শুনতে পেল মেয়েটির শেষ কথাগুলো, যা তার কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি আমার শেষ সাক্ষী, তোমাকে ওদের মতো এখানেই থাকতে হবে। পরদিন সকালে যখন গ্রামের লোক অমিতের খোঁজ করতে গেল, তারা দেখল কুঠির দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখল অমিতের ক্যামেরাটা ঘরের মাঝখানে পড়ে আছে, কিন্তু অমিত সেখানে নেই। তারা ক্যামেরাটা অন করল। শেষ ছবিটা দেখে উপস্থিত সবাই ভয়ে চিৎকার করে উঠল। ছবিতে দেখা যাচ্ছে সেই ধুলো মাখা আয়নাটা, কিন্তু আয়নার ভেতরে অমিতের ভীত সন্ত্রস্ত প্রতিচ্ছবি, আর তার দুপাশ থেকে দুটো ছায়ামূর্তি তাকে টেনে হিঁচড়ে আয়নার ভেতরে নিয়ে যাচ্ছে। সেই থেকে শ্যামপুর গ্রামের লোকেরা বলে ওই কুঠিতে এখন দুটো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। একজন তার প্রতিশোধের জন্য অপেক্ষা করে, আর অন্যজন মুক্তির জন্য চিৎকার করে।
যার আর্তনাদ শুধু রাতের আধারেই শোনা যায়। অমিতের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে যেন সেই আয়নার ভেতরেই চিরদিনের জন্য বন্দী হয়ে গেছে।